আসসালামু আলাইকুম, আমি রাবেয়া সুলতানা। তোমাদের সামনে আজ আমি 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি। এই ক্লাসটা হলো সংবিধি অঙ্গ কান। আমরা কান থেকে কি কি পড়বো সেটা একটু জেনে নিই। তো বোর্ডে একটু দেখে নাও, তাহলে সুবিধা হবে। দেখেছো? তো এখানে আমাদের যে কোশ্চেনগুলো শিখন ফলে ছিল, প্রথমে ছিল কান কি, ছকের মাধ্যমে কানের বিভিন্ন অংশ দেখাও, কানের লম্ব ছেড়ে চিত্রকে এর বিভিন্ন অংশ দেখাও, বহিকর্ণের গঠন ও কাজ, অন্তকর্ণের গঠন, মধ্যকর্ণের গঠন ও কাজ, অন্তকর্ণের গঠন ও কাজ। আর সর্বশেষ কোশ্চেন ছিল কানকে শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ বলা হয় কেন। তাহলে কোশ্চেনগুলো আমাদের হয়ে গেল, দেখে নিলাম। চলো আমরা অংশগুলোর নাম একটু দেখি। কানকে আমরা শ্রবণ ও ভারসাম্য রক্ষাকারী অঙ্গ বলি। একবার দেখে নাও, তারপর বলছি। হয়েছে? ঠিক আছে। দেখো, আমরা সবার আগে জানবো কান কি। তোমরা জেনেছো আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। তো আমরা বলতে পারি কান একটি সংবেদী অঙ্গ যা শ্রবণ এবং ভারসাম্য রক্ষায় অংশগ্রহণ করে। তাহলে আমাদের কানের সংজ্ঞাটা হলো কানের অবস্থান। আমরা বলছি আমাদের মাথার দুপাশে কান অবস্থান করে। তাহলে আমাদের অবস্থান জানা হয়ে গেল। এবার আসো, এই কানটা আমাদের বাহির থেকে যে অংশ দেখা যাচ্ছে সেটা বহিকর্ণ, আর শ্রুতি কোটরে কানের ভিতরের অংশগুলো অবস্থান করে। মনে থাকবে, বহিকর্ণ বাহিরে অবস্থান করছে, মধ্যকর্ণ ট্যাম্পেনিক গুলাতে অবস্থান করছে, আর অন্তকর্ণ শ্রুতি কোটরে অবস্থান করছে। তো অবস্থানটা আমাদের জানা হয়ে গেল। তো কানকে আমরা 3টা অংশে ভাগ করেছি: বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তকর্ণ। বহিকর্ণের সবচেয়ে বাহিরের অংশের নাম হলো পিনা, তারপর বহি অডিটরি মিটার্স, ট্যাম্পেনিক পর্দা। চলো আমরা একবার দেখে নিই ছবিটা, তারপর বর্ণনা যাই। ছবিটা কিন্তু আমি এঁকে দেখাচ্ছি বর্ণনার আগে। ছবিটা আঁকার সময় মনে রাখবা, পরীক্ষায় কিন্তু এই ছবিটা 3 মার্কসের জন্য আসে। কানের লম্ব ছেড়ে চিত্রকে বিভিন্ন অংশ দেখাবো। চলো আমরা আঁকা শুরু করি। আমরা প্রথমে বহিকর্ণ আঁকি। আমাদের এই বহিকর্ণ হয়ে গেল। আমরা এই জায়গাটাকে আমরা বলছি পিনা, এই অংশটাকে আমরা বলছি বহি অডিটরি মিটার্স, বহি অডিটরি মিটার্স বলছি। এই পর্দাটাকে আমরা বলছি ট্যাম্পেনিক পর্দা। ট্যাম্পেনিক পর্দা। এখন দেখো, এই পর্দায় আমরা একটা অস্থি আঁকবো, হাতুড়ি আকৃতির, তার সাথে একটা নেহাই আকৃতির অস্থি আঁকবো। আর এই অস্থিটার সাথে আমি যুক্ত করে দিচ্ছি ত্রিকোণাকার একটা অস্থি। এখন দেখো, এই মধ্যকর্ণের ট্যাম্পেনিক গুলার গহ্বরটা হয়ে গেল, এই কর্ণ ছিদ্র দুটো হয়ে গেল, আর অঙ্কীয় দিক থেকে এটা একটা গলবের নালী গঠন করেছে। আমাদের মধ্যকর্ণ হয়ে গেল। মধ্যকর্ণ আমি লেবেল করার আগে আমি অন্তকর্ণটা এঁকে নিই, তাহলে আমাদের লেবেলিং করতে সহজ হয়ে যাবে। আমরা জানি অন্তকর্ণ ইউট্রিকুলাস সাইকুলাস নামক 2টো অংশ নিয়ে গঠিত। জানি কিনা? নিশ্চয়ই জানি। একটা নালী আনুভূমিকভাবে আঁকলাম, উল্লম্বভাবে আরেকটা নালী আঁকলাম, আর আরেকটা নালী। এই নালীগুলো একটা একটা সমকোণে অবস্থান করে, মনে থাকে যেন। এটাই যোগ করে দিলাম। আর
এই জায়গায় দেখো শামুকের মতো পেঁচানো একটা অংশ গঠন করে ফেলেছে। এই হয়ে গেল আমার অন্তকর্ণ, মধ্যকর্ণ। এখান থেকে কতগুলো এবার আমি লেভেলিংটা করি বাবা। লেভেলিংটা অত কঠিন না, তোমরা একটু যদি খেয়াল করো। এটা হলো ম্যালিয়াস, এই অস্থিটাকে আমরা ইনকাস নাম দিয়েছি, ইনকাস। আর এই অস্থিটাকে আমরা নাম দিয়েছি স্ট্যাপিস, স্ট্যাপিস, স্ট্যাপিস। সবচেয়ে ছোট অস্থি তোমরা জানো। আর এই অংশটার নাম হলো ইউট্রিকুলাস, আমি লিখি ইউট্রিকুলাস। এই অংশটা হলো স্যাকুলাস, এই পেছন অংশটাকে আমরা ককলিয়ার বলি, ককলিয়ার বলি। আর এখানে যে আমি স্নায়ু, অডিটরি স্নায়ু লিখতে পারি, কক্লোভ্যাস্টিবুলার স্নায়ু লিখতে পারি। অডিটরি স্নায়ু লিখে দিই, অডিটরি স্নায়ু। আমাদের অষ্টম কর্টিক স্নায়ু ছিল। এই ছবিটা কঠিন না নিশ্চয়ই। আর ইউস্টেশিয়ান নালীটা, এখানে আমি ইউস্টেশিয়ান নালীটা দেখাবো। ইউস্টেশিয়ান নালী, ইউস্টেশিয়ান নালী। আর এখানে খেয়াল করো, এই উপরের ছিদ্রটার নাম ফেরেস্টা ওভালিস, আর নিচের ছিদ্রটার নাম ফেরেস্টা নোটানটা। ঠিক আছে, তাহলে আমাদের ছবিটা হয়ে গেল। আমরা একটু এখানে লিখি বহিকর্ণ, বহিকর্ণ লিখলাম। এই অংশটা হলো মধ্যকর্ণের, মধ্যকর্ণ লিখে দিলাম, মধ্যকর্ণ। আর এই অংশটা হলো অন্তকর্ণ, অন্তকর্ণ। আর ফিগারটা হলো কানের লম্বচ্ছেদের চিহ্নিত চিত্র অঙ্কন করো। কানের লম্বচ্ছেদের চিত্র। ছবিটা নিশ্চয় কঠিন না বাবা, প্র্যাকটিস করতে হবে। আর এখন আমি ভেঙে ভেঙে বলবো, বহিকর্ণ বলবো প্রথমে, তারপর মধ্যকর্ণ বলবো, তারপর অন্তকর্ণ বলবো। তাহলে দেখো, এখানে আমি বহিকর্ণের একটা ছবি এঁকেছি, অংশগুলোর নাম দেখিয়েছি। লম্ব ছেড়ে একসাথে বুঝতে অসুবিধা হচ্ছে। এই ছবিটা তোমাদের দেখা হয়ে গেল, তাই না? আমরা বহিকর্ণের, কানের সবচেয়ে বাহিরের দিকের অংশটাকে আমরা বলছি বহিকর্ণ। বহিকর্ণের প্রথম অংশের নাম পিনা। এটা হলো তরুণাস্থি নির্মিত প্রসারিত লোমশ একটি অংশ। এই পিনার কাজ কি? এই পিনাতে পেশিতন্তু আছে, পেশিতন্তু থাকলেও পিনা কিন্তু নাড়াতে পারে না। যেদিক থেকে শব্দ হয় আমাদের কানের ছিদ্র সেদিকে নিতে হয়, মনে থাকবে। শব্দ গ্রহণ একটা কাজ, শব্দকে কেন্দ্রীভূত করে বহি অডিটরি মিটার্সে প্রেরণ করে। হয়ে গেল। আমরা বলছি কানের কেন্দ্রে যে ছিদ্র আছে, যে ছিদ্রটা আছে সেটা ট্যাম্পেনিক পর্দা পর্যন্ত প্রসারিত। এই নালীটাকে আমরা বলছি বহি অডিটরি মিটার্স। বহি অডিটরি মিটার্সের প্রাচীরে মোম গ্রন্থি আছে, অর্থাৎ সেরোমিনাস গ্রন্থি আছে এবং রোম যুক্ত আছে। ফলে ধুলাবালি, জীবাণু কানের ভিতর প্রবেশ করতে পারে না। কানে কোনো জীবাণু প্রবেশ করলে সেরোমিনাস গ্রন্থি সেরোমিন ক্ষরণ করে সেটাকে আটকে ফেলে, ফলে কানে ধুলাবালি, জীবাণু প্রবেশ করতে পারে না। আর বহি অডিটরি মিটার্সের কাজ হলো শব্দ তরঙ্গকে লম্বালম্বিভাবে ট্যাম্পেনিক পর্দায় প্রেরণ। আরেকটা কাজ করে, ট্যাম্পেনিক পর্দার আর্দ্রতা রক্ষা করে। তাহলে আমাদের বহি অডিটরি মিটার্স হলো, আমরা বলছি বহিকর্ণ এবং মধ্যকর্ণের সংযোগস্থলে একটি পর্দা থাকে। এই পর্দাটাকে আমরা বলছি ট্যাম্পেনিক পর্দা।
টেম্পেরিক পর্দা বাহিরের দিকটা হলো অবতল, ভিতরের দিক হলো উত্তল। মনে থাকবে, টেম্পেরিক পর্দার বাহিরের দিকটা হলো অবতল আর ভিতরের দিকটা হলো উত্তল। এই পর্দায় কর্ণাস্থি ম্যালিয়াস যুক্ত থাকে। মনে থাকবে, নিশ্চয় কঠিন কিছু বলিনি। টেম্পেরিক পর্দার কি কাজ? কেঁপে ওঠা। শব্দ তরঙ্গটা যখনই টেম্পেরিক পর্দায় আঘাত করে তখন সে কেঁপে ওঠে। বহিকর্ণ এবং মধ্যকর্ণকে পৃথক রাখা একটা কাজ। মনে থাকবে তো? তাহলে আমাদের বহিকর্ণটা হয়ে গেল। আর শব্দ তরঙ্গকে এই টেম্পেরিক পর্দা মধ্যকর্ণে পরিবহন করে। তাহলে আমরা টেম্পেরিক পর্দার কাজগুলো একটু ভিন্ন করে বলি। বহিকর্ণ এবং মধ্যকর্ণকে পৃথক করে, শব্দ তরঙ্গে কেঁপে উঠে, আর শব্দ তরঙ্গকে মধ্যকর্ণে প্রেরণ করে। হয়ে গেল। আমরা এবার মধ্যকর্ণে পড়ব। আগে মধ্যকর্ণ ছবিটা দেখে নাও। আর ছবিটা দেখা হয়ে গেল নিশ্চয়ই। চলো এখন আমরা মধ্যকর্ণ নিয়ে আলোচনা করি। আমরা বলছি টেম্পেরিক বুলায় মধ্যকর্ণ অবস্থান করে, আর পুরো মধ্যকর্ণের প্রাচীর পেওটিক অস্থিতে গঠিত। এটার প্রথম অংশ হলো ইউস্টেশিয়ান নালী। ইউস্টেশিয়ান নালী হলো মধ্যকর্ণের তলদেশ থেকে উৎপন্ন হয়ে গলবেল পর্যন্ত প্রসারিত একটি সরু নালী বিশেষ। এই নালীটি বায়ুপূর্ণ থাকে। এই নালীটার কাজ হলো টেম্পেরিক পর্দার উভয় পাশে বায়ুর চাপ নিয়ন্ত্রণ করা। এবার চলো আমরা কর্ণাস্থিতে আসি। 3টা কর্ণাস্থি থাকে, ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস। তোমাদের বলেছি ম্যালিয়াস থাকে টেম্পেরিক পর্দায় বসানো থাকে একটা প্রান্ত, ম্যালিয়াসের অপর প্রান্ত ইনকাসের সাথে যুক্ত থাকে। এটা হাতুড়ির মতো দেখতে। ইনকাস হলো নিহাই আকৃতি। তোমরা জানো মুচি একটা বাঁকা লোহার অংশে সেলাই করে, এই আকৃতিটাকে আমরা বলছি নিহাই আকৃতির। এই ইনকাসটা হলো নিহাই আকৃতির। এটার একটা অংশ ম্যালিয়াসের সাথে, একটা অংশ স্ট্যাপিসের সাথে যুক্ত থাকে। এর পরের অংশ হলো স্ট্যাপিস, মানবদেহের সবচেয়ে ছোট অস্থি, নবীর দিকে আসে, কাজে ভালো করে মনে করে। এর একটা অংশ ইনকাসের সাথে, একটা অংশ ফেরেস্টা ওভালিস নামক ছিদ্রে, কর্ণছিদ্রে যুক্ত থাকে। এটা হলো ঘোড়ার জিনের পাদানের মতো বা ত্রিকোণাকার দেখতে। এই অস্থিগুলো তোমরা জানো কঠিন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি। যে শব্দটা টেম্পেরিক পর্দায় কম্পন সৃষ্টি করেছে, সেই কম্পন ম্যালিয়াস, ইনকাস, স্ট্যাপিস হয়ে ফেনেস্টা ওভালিস দিয়ে অন্তকর্ণের পেরিলিম্ফকে আলোড়িত করে। তাহলে এই অস্থিগুলোর কাজ হলো দ্রুত গতিতে শব্দটাকে অন্তকর্ণে পরিবহন করা। কর্ণছিদ্র বলছিলাম। আমরা বলছিলাম মধ্যকর্ণের প্রাচীর পেওটিক অস্থিতে গঠিত। এই অস্থি প্রাচীরে দুটো ছিদ্র থাকে। উপরের ছিদ্রকে ফেরেস্টা ওভালিস বলছি, নিচের ছিদ্রকে ফেরেস্টা রোডান্টা বলছি। উপরের ছিদ্রের মুখে বললাম স্ট্যাপিস যুক্ত থাকে, আর এই ছিদ্রপথে মধ্যকর্ণ থেকে শব্দ অন্তকর্ণের পেরিলিম্ফে প্রবেশ করে। আর শব্দ তরঙ্গটা কক্লিয়ায় বিশ্লেষিত হওয়ার পরে যে শব্দগুলো বিশ্লেষিত হয় না, সেই শব্দগুলো ফেনেস্টা রোডান্টা দিয়ে মধ্যকর্ণে চলে আসে এবং ইউস্টেশিয়ান নালী দিয়ে বেরিয়ে যায়। তাহলে কর্ণছিদ্রের কাজ হলো শব্দ তরঙ্গকে অন্তকর্ণে প্রবেশ করানো এবং শব্দগুলো কক্লিয়ায় বিশ্লিষ্ট হওয়ার পরে যেগুলো বিশ্লিষ্ট হয় না সেগুলোকে বের করে দাও। তাহলে আমাদের মধ্যকর্ণটা হয়ে গেল। কঠিন নিশ্চয় না। এবার আসো অন্তকর্ণ। অন্তকর্ণ পড়াতে গিয়ে আমি প্রথমে ছবি আঁকবো, তারপর পড়াবো। ছবি আঁকগুলো দেখো।
আমরা অন্তকর্ণের প্রধান অংশকে বলছি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এখন আমি মেমব্রেনাস ল্যাবিরিন্থের ছবি আঁকবো। মেমব্রেনাস ল্যাবিরিন্থ এই অংশটা নিশ্চয়ই কঠিন মনে হবে না, সহজ মনে হওয়ারই কথা, কারণ আমরা কিছুক্ষণ আগে এই ছবিটা এঁকেছি অন্তকর্ণের গঠনে। ছবিটা হয়ে গেল বাবা। এখন কোন অংশের নাম কি একটু দেখাই। এখানে 3টে অর্ধবৃত্তাকার নালী এঁকেছি। 3টে অর্ধবৃত্তাকার নালী নাম লিখি। অর্ধবৃত্তাকার নালী। এই নালীগুলোর একটা অংশ স্ফীত হয়েছে, তার নাম অ্যাম্পুলা। আর দেখো যে অংশ থেকে উৎপন্ন হয়েছে সেটা ইউট্রিকুলাস। আর এটা নিচে আছে স্যাকুলাস। স্যাকুলাস একটা পেঁচানো অংশ গঠন করেছে শামুকের মতো, তার নাম হলো ককলিয়ার। কঠিন কিছু বললাম? চিত্র মেমব্রেনাস ল্যাবিরিন্থ। labyrinth. অন্তকর্ণের গঠনটা আঁকা কঠিন না। আমরা অন্তকর্ণের ছবিটা এঁকেছি, এবার অন্তকর্ণের গঠনে আসি। অন্তকর্ণের গঠনকে আমরা বলছি মেমব্রেনাস ল্যাবিরিন্থ। এই অন্তকর্ণটা শ্রুতিকোটের অর্থাৎ অডিটরি ক্যাপসুলের ভিতরে অবস্থান করে। অডিটরি ক্যাপসুল পেরিওটিক অস্থির অভ্যন্তরে অবস্থিত। এবার আমরা বলি মেমব্রেনাস ল্যাবিরিন্থকে আবৃত করে রাখে, পরিবেষ্টিত করে রাখে অস্থিময় ল্যাবিরিন্থ। অস্থিময় ল্যাবিরিন্থ এবং মেমব্রেনাস ল্যাবিরিন্থের মধ্যবর্তী গহ্বরটা থাকে পেরিনিম্ফ নামক তরলে পূর্ণ, আর মেমব্রেনাস ল্যাবিরিন্থের অভ্যন্তর থাকে এন্ডোলিম্ফে পূর্ণ। অন্তকর্ণের শ্রবণ অঙ্গ এবং ভারসাম্য রক্ষাকারী অঙ্গ নিয়ে গঠিত, কিংবা এইভাবে বলি মেমব্রেনাস ল্যাবিরিন্থ শ্রবণ অঙ্গ এবং ভারসাম্য অঙ্গ নিয়ে গঠিত। আমরা প্রথমে ভারসাম্য অঙ্গটা বলি, তাহলে মনে হয় বর্ণনায় সুবিধা হবে। ভারসাম্য অঙ্গ আমরা বলছি, অন্তকর্ণের ভারসাম্য অঙ্গকে আমরা ভেস্টিবুলার অ্যাপারেটাস বলছি। ভারসাম্য রক্ষাকারী অঙ্গকে আমরা বলছি ভেস্টিবুলার অ্যাপারেটাস। এটা ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং 3টি অর্ধবৃত্তাকার নালী নিয়ে গঠিত। ইউট্রিকুলাস স্যাকুলাসে একটি সংবিধি অঙ্গ থাকে ম্যাকুলা। এই ম্যাকুলায় সংবিধি রোমকোষ থাকে। এই সংবিধি রোমকোষগুলো অটোলিথ সমৃদ্ধ অটোলিথিক মেমব্রেনে পতিত থাকে। অর্ধবৃত্তাকার নালীগুলো উৎপন্ন হয়েছে ইউট্রিকুলাস থেকে। একটা নালী আনুভূমিকভাবে অবস্থান করে, বাকি দুটো উলম্বভাবে অবস্থান করে। এই নালী 3টা একে অপরের সমকোণে অবস্থান করে। নালীটার এক প্রান্ত স্ফীত হয়েছে, স্ফীত অংশকে আমরা অ্যাম্পুলা বলছি। অ্যাম্পুলায় সংবিধি রোমকোষ থাকে। সংবিধি রোমকোষগুলো এর অভ্যন্তরে জেলাটিন পর্দায় পতিত থাকে এবং রোমগুলো এন্ডোলিম্ফে ভাসমান থাকে। আর আমরা বলছি কপুলা নামক যে অটোলিথ সমৃদ্ধ যে অংশটা কপুলা গঠন করেছে। নিশ্চয় কঠিন মনে হচ্ছে না? তাহলে আমাদের ভারসাম্য অঙ্গ হয়ে গেল। এবার আসো আমাদের শ্রবণ অঙ্গ। অন্তকর্ণের শ্রবণের সাথে যুক্ত অংশকে আমরা ককলিয়ার বলি। ককলিয়ার
কে আমরা শ্রবণ অঙ্গ বলি। ককলিয়ার স্যাকুলাসের অঙ্কীয় দিক থেকে উৎপন্ন হয়ে একটি প্যাঁচানো নালী, যা শামুকের খোলকের উপর যে প্যাঁচানো অংশ থাকে এমন। এই স্যাকুলাসের ককলিয়াকে যদি আমরা সরল করে দেখাই, তাহলে দেখবো এখানে দুটো আনুভূমিক পর্দা এটাকে তিনটি প্রকোষ্ঠে ভাগ করেছে। সবচেয়ে উপরের প্রকোষ্ঠটাকে আমরা বলি স্ক্লেরা ভেস্টিবুলি, তারপর প্রকোষ্ঠটাকে আমরা বলি স্ক্লেরা মিডিয়া, স্ক্লেরা টেম্পিনি। তাহলে আমরা তিনটা প্রকোষ্ঠ দেখলাম ককলিয়ায়। সবচেয়ে উপরের প্রকোষ্ঠটাকে আমরা বলছি স্ক্লেরা ভেস্টিবুলি, মধ্যের প্রকোষ্ঠটাকে বলছি স্ক্লেরা মিডিয়া, নিচের প্রকোষ্ঠটাকে স্ক্লেরা টেম্পিনি। স্ক্লেরা ভেস্টিবুলি এবং স্ক্লেরা টেম্পিনি একটি অর্ধবৃত্তাকার নালী দ্বারা শীর্ষে যুক্ত থাকে। এই ইউ আকৃতির নালীটাকে আমরা বলছি হ্যালিকোড্রিমা। আমরা বলছি স্ক্লেরা মিডিয়ার উপরের পর্দাকে আমরা বলছি রেসনার জিলি, নিচের পর্দাকে আমরা বলছি ভেসলার জিলি। ভেসলার জিলিতে কতগুলো সংবৃতি রোম কোষ থাকে, এরা রূপান্তরিত হয়ে অর্গান অফ কডি গঠন করেছে। এই অর্গান অফ কডিতে শ্রবণাবেগ সৃষ্টি হয়, যা অডিটরি স্নায়ুর মাধ্যমে মধ্য মস্তিষ্কে পৌঁছায়। আমাদের ইউট্রিকুলাস, স্যাকুলাস এবং অর্ধবৃত্তাকার নালী ভারসাম্য রক্ষায় অংশগ্রহণ করে, আর ককলিয়ার আমাদের শ্রবণে অংশগ্রহণ করে। তাহলে আমাদের অন্তঃকর্ণের গঠন হয়ে গেল। এখন আমরা একটু দেখি এই জায়গাটায় বাড়ির কাজ কি কি। দেখেছো, বাড়ির কাজে আমি দুটো জিনিস রেখেছি। চোখের লম্ব ছেড়ে চিত্রকের বিভিন্ন অংশ চিহ্নিত করো, এটা 3 মার্কসের একটা কোশ্চেনে আসে। আর মানুষের অন্তঃকর্ণের গঠন বর্ণনা করো। আর বাকি অংশ থেকে কোশ্চেন কিন্তু আসে বাবারা। কর্ণাস্থি বলতে কী বোঝায় আসে, ইউস্ট্রেশিয়ান নালী বলতে কী বোঝায় আসে, কর্ণছিদ্র বলতে কী বোঝায় আসে, মধ্যকর্ণের অংশ। আর বহিকর্ণ থেকে 3টা অংশ দিয়ে আসে, পিনাকি, বহিঅড্রিমিটার্স কি, ট্যাম্পেনিক পর্দা কি এবং কেন গুরুত্বপূর্ণ। তাহলে প্রত্যেকটা অংশ তোমাকে অনেক ভালো করে শিখতে হবে। তবে এই জায়গায় আমরা অন্তঃকর্ণের গঠনটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলি, কারণ ভারসাম্য অঙ্গ এবং শ্রবণ অঙ্গ অবস্থান করছে হলো অন্তঃকর্ণে। এখানে জিনিসটা অনেক কঠিন কিছু না, অনেক সহজ, কিন্তু অনেকগুলো ছবি আঁকতে হচ্ছে। ওকে, নেক্সট ক্লাসে একে নিয়ে আসবা, আর একটা ক্লাসে কান শেষ হবে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ, ভালো থেকো।